ফ্যামিলি বিজনেস মানেই যে তুমি স্টেবল আছো এটা কোনো দিন কিন্তু কথা না। আইআইটিয়ানসরা এসে 3-4জন 5জন গ্রুপ মিলে এত বড় বড় ব্যবসা দাঁড় করিয়ে ফেলছে। অনেকগুলো অ্যাভিনিউজ, অনেকগুলো তাদের ব্যবসাটা সম্প্রসারণ করতে সুবিধা হয়েছে না? কোভিড আমি বলবো আরও মানুষকে শিখিয়ে দিয়েছে। আর উই ওয়ার দ্য ফার্স্ট ওয়ান টু স্টার্ট অনলাইন ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল। কো কারিকুলার ছিল, সেটাই পার্ট অফ কারিকুলাম হয়ে যাচ্ছে। এনইপিও তাই বলছে, টিচাররা তাদের কাছে অ্যাজ আ গুরু। এই যে বড় করে ভাবা, দেখুন আমি একটা জিনিস মনে করি, স্বপ্ন দেখতে তো খরচা লাগে না, স্বপ্ন দেখা ইজ ফ্রি। মানে এক্সিট তোমার হতে পারে, ব্যবসাটার এক্সিট কোনো দিন হতে পারে। আই হ্যাভ পাসড আউট ফ্রম মাই ওন স্কুল। সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেই হতে পারে নিজের জায়গা থেকে। 2-year-old Creams. In a very short time, we are the fastest growing bakery chain in India. We have crossed 125 outlets. নমস্কার, সম্পূর্ণ একটা নতুন এপিসোডে নতুন একজন এবং খুবই বিশেষ একজন অতিথিকে নিয়ে শুরু করব। আজকের শুরুটা একটা গল্প দিয়ে না শুরু করে পাচ্ছি না, বেশ কিছুদিন আগে শোনা। খুবই নামকরা একজন বাঙালি এবং কলকাতা থেকেই উঠে আসা খুব নামকরা শিল্পপতি বা ব্যবসায়ী। উনি যখন চাকরি ছেড়ে নিজের প্রথম কোম্পানিটা শুরু করছিলেন, ফোন করে ওনার মাকে, যিনি বীরভূমের একটা প্রত্যন্ত গ্রামে থাকতেন, কোনো দিন স্কুলের বিদ্যালয়ের দোরগোড়া পের হয়নি, তাকে ফোন করে বলেছিলেন যে খুব উত্তেজিত হয়ে, মা জানো তো আজ থেকে তোমার ছেলে একটা কোম্পানির মালিক, এই কোম্পানিটা কিনেছে বলে একটা কোম্পানির নাম বলেছিলেন এক্সটেক। তো ওদিক থেকে মা বললেন, বাহ খুব ভালো খবর, আমি তো খুব খুশি হলাম। তা বাবা চাকরিটা ছাড়িসনি তো? তো বাঙালি ব্যবসায় আসবে সেইখানে এই বাড়ির বাবা মার এইরকম একটা মানসিকতা সবসময় জুড়ে আছে যে ব্যবসাটা করতে পারো কিন্তু চাকরিটা না ছেড়ে। সরাসরি ব্যবসায় আসার ক্ষেত্রে এখনও একটা কোথাও না কোথাও রিজার্ভেশন। তো সেই যুগে দাঁড়িয়ে আমাদের আজকের যিনি বিশেষ অতিথি, অনির্বাণ আদিত্য, চেয়ারম্যান আদিত্য গ্রুপ, অনেক কিছু আছে আমরা আলোচনায় ঢুকবো, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, খাওয়া দাওয়ার ক্ষেত্রেও একটা বিরাট চাপ রেখেছেন, সমস্ত বিষয়ে আমরা ঢুকবো। কিন্তু শুরুতেই যেটা জানতে চাইবো, এই যে ধরুন একটা মানসিকতার একটা পরিবর্তন বলুন বা যাই বলুন, এই আপনাদের মতো একঝাঁক তরুণ যুবক তারা এগিয়ে আসছে, ব্যবসা করছে, সফলভাবে দাপটের সঙ্গে ব্যবসা করছে। তো এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত আমি বলি যে বাঙালি নিয়ে আমরা যেটা বলি যে বাঙালিরা হয়তো ভীতু, বা বাঙালির সেই কালচার বা সেই এনভায়রনমেন্টটা নেই বাড়িতে যে ব্যবসার জন্য পুশ করবে। বাট এখন সিচুয়েশানটা অনেকটা চেঞ্জ হচ্ছে। প্রচুর এখান থেকে স্টার্ট আপ ডেভেলপ করছে। আমি প্রচুর স্টার্ট আপদের নিয়ে কাজ করি, ওদেরকে মেন্টারিং করি। তো একটা জিনিস যেটা ফ্যাক্ট ইজ, আমার না দুদিকে পা দিয়ে চলবে না। আমাকে একটা জিনিস কিছু চুজ করতে হবে। মানে আমি চাকরিও করব, আমি ব্যবসাও করব। মনে হয় চাকরিটা ছেড়ে দিলে তাহলে ব্যবসা যদি না ক্লিক করে, ব্যবসাটা না ক্লিক করলে আবার চাকরিটা আছে। কিন্তু আমি যদি ভাবি আমার কাছে এটাও আছে, আমার কাছে এটাও আছে, আমার লক্ষ্যটা থেকে আমি মনে হয় কিছুটা আলাদা হয়ে যায়, মানে একটু। তো ওই জায়গাটা একটু সাহসটা নিশ্চয়ই ল্যাকিং, বাট আগের থেকে কিন্তু সিচুয়েশন হ্যাজ চেঞ্জড আ লট। মানে দেয়ার হ্যাজ টু বি এ স্কিন ইন দ্য গেম, মানে পুরোপুরি যেটার মধ্যে ঢুকতে পারবো সেটাই করা উচিত আর কি। একদম। মানে আমার নিজের ক্ষেত্রে এটা খাটে, সেটা আমি প্রসঙ্গান্তরে যেতে পারি, এক্ষুনি আনছি। আর একটা যেটা জানার, এই যে স্কুলের ব্যবসাটা, এটা বোধহয় আপনি পারিবারিকভাবে বোধহয় আপনার বাবা শুরু করে গিয়েছেন, সেটাকে আপনি জাস্ট নেক্সট লেভেলে নিয়ে গেছেন, তাই তো? আমি যদি খুব ভুল না করি। দেখুন স্কুলের ব্যবসাটা বাবা পাস্ট অ্যাওয়ে ইন 2014, প্রায় হয়ে গেল 11 বছর। তখন আমি জাস্ট কত হবে, মানে আই এম জাস্ট 24-25। মানে আমার এখানে থাকারও কথা না, আমি বাইরে পড়াশোনা করছিলাম, আমি খেলাধুলো নিয়ে ক্যারিয়ার বিল্ড করছিলাম। তো তারপরে সিচুয়েশান এরকম হয়ে যায়। বাট ওই সময় আমাদের 2-3টে স্কুল ছিল, এখন উই আর 17 স্কুলস। আমাদের 5টা K-12 স্কুল আছে, 12টা প্রি স্কুল আছে। আর শুধু স্কুল না, আমরা উই আর হেভিলি ইনটু হসপিটালিটি। আমাদের চাইনিজ চেন, নুডল, বহু আমাদের যেটা ক্যাফে, প্রায় 5টা আউটলেট। ক্রিমস লাস্ট 3 বছরে আমরা উই হ্যাভ ক্রস 125 আউটলেটস, অল ফ্র্যাঞ্চাইজি মডেলে। তো আছে। এছাড়া স্পোর্টস নিয়ে আমরা খুব ভালো কাজ করছি, আপনি নিশ্চয়ই জানবেন, গ্রাসরুট স্পোর্টস নিয়ে, ক্রিকেট, ফুটবল অ্যান্ড আদার স্পোর্টস। তো বাবা একভাবে জিনিসটাকে করে দিয়ে গেছিলো। এবার নেক্সট জেনারেশনের তো এটাই দায়িত্ব, এটাকে আরও কীভাবে এক্সপ্যান্ড করা যায়। কিন্তু একটা জিনিস আমি বলবো আজকের ইউথকে, যে ফ্যামিলি বিজনেস মানেই যে তুমি স্টেবল আছো এটা কোনো দিন কিন্তু কথা না।
যখনই তুমি ভাববে যে তোমার আর কিছু করার নেই তখনই কিন্তু তুমি ব্যাকওয়ার্ডে ভাবছো। তো সবসময় তোমাকে কিন্তু গ্রোথটা নিয়ে সবসময় ভাবতে হবে। সেই স্টেডিনেসটা যদি না থাকে তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। আজকে এইটুকুনিকে অতটা বড় নিয়ে যাওয়াটাই আজকে সকলের কাজ। ফ্যামিলি বিজনেস তো আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যদি আপনি দেখেন আইআইটিয়ানসরা এসে 3-4 জন 5 জন গ্রুপ মিলে এত বড় বড় ব্যবসা দাঁড় করিয়ে ফেলছে। ওদের একদম অ্যাসেট লাইট মডেল, সেখানে আমাদের মতো গ্রুপ বা অন্যান্য গ্রুপটা এত এমপ্লয়ি ড্রিভেন মডেল। তো দুটো মডেলের মধ্যেই পজিটিভিটিটা আছে, কিন্তু আমি সেটাই বললাম যে একটা জায়গায় ফোকাস করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে যদি আর একটা অপশান থাকে আমার মনে হয় সেটা ইজ এ রং থট। কিন্তু আপনার নিজের ব্যবসাটা সেই অর্থে দেখতে গেলে ডাইভার্সিফাইড, মানে স্কুল ছাড়াও যেটা বলছেন হসপিটালিটি, বিশেষ করে এই রেস্টুরেন্ট, হোটেল, বেকারি চেন এইগুলো আছে, স্পোর্টসের ক্ষেত্রে অবদান আছে। তো এটা দুটো মত। কেউ মনে করেন যে, আমার মনে আছে একসময় আইটিসির প্রাক্তন চেয়ারম্যান যোগী দেবেশ্বর উনি বলেছিলেন যে আইটিসি যে এত ওয়েল ডাইভার্সিফাইড সেইটাই আইটিসির একটা বিরাট অ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছে। যখন এত ডাইভার্সিফাই করছে অনেকে বারণ করেছিল, কিন্তু এটাতে একটা রিস্ক হেজিং হয়ে যায় আর কি। তো আপনাদের ক্ষেত্রে কি সেরকমই হয়েছে যে যেহেতু অনেকগুলো অ্যাভিনিউজ, অনেকগুলো তাদের ব্যবসাটা সম্প্রসারণ করতে সুবিধা হয়েছে, না একদম ফোকাসড হয়েছে একটা নিয়ে এগিয়ে সেখানে কনসলিডেট করে তারপর নতুন ব্যবসায় ঢোকা উচিত? দেখুন, এখানে কোভিড আমি বলবো আরও মানুষকে শিখিয়ে দিয়েছে তোমাকে ডাইভার্সিফাইড আজকের দিনে হতেই হবে, যাতে ইউ ক্যান ফল ব্যাক ফর সামথিং এলস। তো এখানে আমি খুব বিলিভ করি যে তোমার টিমটা খুব ইম্পর্টেন্ট। তুমি কাদের সাথে কাজ করছো, তাদের সেই ওনারশিপটা আছে কিনা তোমাদের সাথে। আমি শুধু ওনার, আমি শুধু ওনারশিপ, আমি শুধু ভাবছি যে আমি এটাকে ড্রাইভ করবো, এটা হবে না। তোমার পুরো টিমটার মধ্যে সেই ওনারশিপটা থাকলে তখন সেটা ডাউন দ্য লাইন একটা আপনার গ্রুপ ডি স্টাফের কাছে অবধিও সেটা পৌঁছায়। তো আমাদের গ্রুপে সেই কালচারটা আছে। আমাদের কাজ কি, ধরুন একটা ব্যবসা আমরা কনসেপচুয়ালাইজ করলাম, 6 মাস 8 মাস 9 মাস ম্যাক্সিমাম 1 বছর তাদেরকে হ্যান্ড হোল্ডিংটা দেওয়া, তারপরে অটোমেটেড সেই জায়গাটা তারা জানে তাদেরকে কি করতে হবে। আর আমাদের কাজ হচ্ছে কোনো সময় যখন অ্যাক্সিডেন্ট হলে, যখন কাউকে দরকার হয়, আমাদের শুধু কাজ ওইটুকুনি। কোনো মেজর কিছু হলে তখন ইনভলভ হতে হয়, বাকিটা তো টিম সামলে নিচ্ছে। তো যেই জায়গাটা আপনি বললেন যে আমার মনে হয় ডাইভার্সিফাইড বিজনেস, কারণ এডুকেশন বলুন বা হাসপাতাল বলুন, উইথ টেকনোলজি, উইথ এআই যেইভাবে জিনিসগুলো চেঞ্জেস হচ্ছে, আপনাকে প্ল্যাটারে অনেক কিছু রেখেই কাজ করতে হবে। হয়তো সব কিছু ক্লিক আপনার নাও করতে পারে, কিন্তু তার মধ্যে কয়েকটা ক্লিক করলে কিন্তু বাকিগুলোকে সেই সাপোর্টটা দিয়ে দেবে। এই এডুকেশনের ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রটা যদি আমরা ধরি, আপনারা আপাতত K-12 এই সেগমেন্টের মধ্যে স্কুলে রয়েছেন। এই ক্ষেত্রেও কিন্তু বলা যেতে পারে একটা প্যারাডাইম শিফট হয়েছে, মানে আমাদের ছোটোবেলার স্কুল, এখন স্কুল, আমাদের যে পরবর্তী প্রজন্ম তারা যে স্কুলে পড়ছে, একেবারে একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে। তো এই শিফটটার ক্ষেত্রে বা আরও একেবারে রিসেন্টলি যেটা এনইপি এসেছে, নিউ এডুকেশন পলিসি, তাতেও অনেক যুগান্তকারী, অনেক গেম চেঞ্জার জিনিসের কথা বলা হয়েছে। তো এই যে গেম চেঞ্জার নতুন পলিসি লেভেল বা এক্সিকিউশন লেভেলও আসছে, সেইগুলোকে রেখে আপনারা কিভাবে এটাকে টু টেক ইট টু দ্য নিউ লেভেল, নিউ স্কেল, এটা যাওয়ার কথা ভাবছেন? দেখুন, আমাদের স্কুলে সবসময় আমরা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আমরা সবসময় ভাবি একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট একটা বাচ্চার হওয়া দরকার। আর আমাদের মোটো অফ দ্য স্কুল ইজ এডুকেশন ফর অল। তো আমরা জানি যে কোনো বাচ্চা তোমার স্কুলে ভর্তি হলে এটা আমাদের কাজ, তাকে কিভাবে আমরা ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে যাব। ফার্স্ট সেকেন্ড থার্ড তো আর সবাই হয় না, তাহলে বাকিরা কী করবে। তো সেই জন্যই আমরা প্রচুর স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আমাদের স্কুলে 2 onwards PE প্রোগ্রাম যেটা আছে, ইটস ম্যান্ডেটারি যে ইউ চুজ সাম কো-কারিকুলার অ্যাক্টিভিটি, অ্যান্ড সেটা তোমার রিপোর্ট কার্ডেও কিন্তু টিচাররা তোমাকে মেজার করবে। তো দের ইজ অলওয়েজ সামথিং টু ফল ব্যাক ফর। আমি আজকে অঙ্কে নাও ভালো হতে পারি, বাট আমি আদার্স জিনিসে ভালো। তো সেটাকে দেখাই একটা আমার মনে হয় আজকের দিনে স্কুলের কাজ। আর সব বাচ্চারা এতটা মোবাইল ড্রিভেন, কম্পিউটার ড্রিভেন, মডার্ন প্যারেন্টিং, আপনি যদি দেখেন স্কুলে শুধু পড়াশোনাটা কিন্তু আজকের দিনে এভরিথিং না। আজকে একটা বাচ্চার মধ্যে ছোটো থেকে আমাকে সেই অ্যাসপিরেশন লেভেলটা ক্রিয়েট করতে হবে। সেটা তার ক্লাসরুম, সেটা আর কী কী অ্যাক্টিভিটিস স্কুলে করানো হচ্ছে, আর পড়াশোনাটা তো আছেই। তো এই হোলিস্টিক ডেভেলপমেন্ট নিয়ে আজকে আদিত্য একাডেমি আমরা কাজ করছি। আর উই ওয়ার দ্য ফার্স্ট ওয়ান টু স্টার্ট অনলাইন ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল। তো সেইগুলো আমরা করতে পেরেছি কারণ আমাদের সেই অ্যাপ্রোচটা প্রথম থেকে ছিল বলেই। আর মানে আপনাকে এনি টাইম স্কুলে ওয়েলকাম করবো, আসুন। আমরা স্পোর্টস নিয়ে কীভাবে কাজ করছি, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করছি, স্টুডেন্ট সাইকোলজি নিয়ে আমরা কীভাবে কাজ করছি। তো আমাদের স্কুলটা কিন্তু জাস্ট পড়াশোনার স্কুল না। আপনার যদি অন্যান্য ট্যালেন্টও থাকে, আমরা কিন্তু আছি টু হান্ট ইউর ট্যালেন্ট অ্যান্ড শো ইউ দ্য ওয়ে।
এই যে আপনি যেটা বললেন খুব দামি কথা, মানে কো ক্যারিকুলারটাকে জোর দেওয়া, মানে শুধু জোর দেওয়া না, আমি যতটুকু বুঝতে পারছি আপনারা মানে কো ক্যারিকুলার যেটা সেটা ইজ পার্ট অফ কারিকুলাম হয়ে যাচ্ছে আর কি, মানে ওটার আলাদা করে না, সিমলেসলি ইন্টিগ্রেটেড হয়ে থাকছে উইথ দ্য কারিকুলাম। এনএপিও তাই বলছি, এনএপিও বারবার বলছি যে বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্টটাকে জোর দিতে, শুধু স্কিল ডেভেলপমেন্টটা আজকে জোর দিলে আজকে এত অপরচুনিটিস খুলে গেছে চারিদিকে। তো বাচ্চাকে একটা জায়গায় একটু মানে সব কিছু দিকটা তাকে আমরা সেইভাবে কভার না করতে পারলে, তাকে যদি খুব স্পেসিফিক করে দিই যে না তোমাকে এটাই করতে হবে, তখন তার কাছে কিন্তু ফিউচারে একটা জব হান্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এখন ধরুন এই বিদেশি স্কুল, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান, এদের আসা বা এখান থেকে বাইরে পড়তে যেগুলো অনেক সহজ হয়ে গেছে, তো এইটাকে কি আপনি কোনো একটা কম্পিটিশন হিসেবে দেখছেন, না এটা আরও উন্নতির পথটাকে প্রশস্ত করছে, এক্সপোজার টু আউটসাইড ওয়ার্ল্ড বাড়ছে বা বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডকে মেশানোর একটা সুযোগ থাকছে, কীভাবে ঠিক আপনি দেখছেন এটাকে? দেখুন, আজকে অ্যাকসেপ্টেবিলিটিটা থাকাটা সবথেকে বড় জিনিস। আমার যদি আজকে না কম্পিটিশন থাকে, আমি তাহলে বেটার হব কী করে? আমি যদি নিজেকে ভাবি আমি রেস্ট্রিক্টেড থাকবো, যে আমি বাইরের কিছু ওয়েলকাম করব না, বা বাইরের স্কুল কলেজ বা বাইরের যে নলেজ গ্যাদারিংকে আমি এখানে আনবো না, তাহলে কিন্তু আজকে আবার বললাম বাচ্চাদের কাছে রিসোর্সেস কিন্তু মোবাইলে সব পেয়ে যাচ্ছে, সে কিন্তু তখন আপনাকে চুজ করবে না, সে যেটাকে চুজ করে সেটাকে চুজ করবে। তো আজকের দিনে অ্যাডাপ্টেবিলিটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো গ্লোবালাইজেশন, গ্লোবাল এডুকেশন যেভাবে এগোচ্ছে, আমি মনে হয় ইটস দ্য রাইট অ্যাপ্রোচ। কারণ এন্ড অফ দ্য ডে পপুলেশন অফ ইন্ডিয়া ইজ সো হিউজ, মানে আপনি মিট করতে পারবেন না। তো তার জায়গায় যদি ইফ উই ওয়ান্ট টু মেক দ্যাট পপুলেশন ওয়েল অ্যাওয়ার অ্যান্ড হেলদি ইন টার্মস অফ দ্য নলেজ গ্যাদারিং, দ্য অ্যাওয়ারনেস, তার জন্য আমার মনে হয় এই গ্লোবাল অ্যান্ড লোকাল মিলিয়ে দ্য আউটপুট দ্যাট ইজ কামিং আউট ইজ ভেরি হেল্পফুল ফর দ্য নেক্সট জেনারেশন। আর একটা মেন্টাল ওয়েলনেস এখন এটা কনসিডার টু বি ভেরি ইম্পর্ট্যান্ট, পার্টিকুলারলি এই যে গ্রোয়িং এইজটা, তো সেইটাকে কীভাবে আপনি আপনার স্কুলগুলোতে, এতগুলো স্কুল, একটা চেন অফ স্কুল, সেইখানে মেনটেন করা বা এটাকেও ছাত্রদের মধ্যে নিয়ে আসা, এটা কীভাবে করছে? দেখুন, আমাদের যেটা বললাম রেগুলার, মানে উই হ্যাভ সাইকোলজিস্ট, উই হ্যাভ কাউন্সিলার্স, তারা আলাদা করে প্যারালালি যেরকম আমাদের একটা রিপোর্টিং হয় একটা অ্যাকাডেমিক এক্সেলেন্স একটা বাচ্চার ওপর, সেরকম কিন্তু একটা সাইকোলজিস্ট, একটা কাউন্সিলারও রিপোর্ট করে টু দ্য প্রিন্সিপাল, অ্যান্ড দেন ইট কামস ডাউন টু দ্য ম্যানেজমেন্ট, যে প্রত্যেকটা বাচ্চাকে অ্যাসেস করা যে কার কী সিচুয়েশন। কারণ আজকে যদি বলেন আপনি জেন আলফা যেটা আমরা বলি, তারা কিন্তু উইথ ইমেন্স ট্যালেন্ট, মানে ট্যালেন্ট, আজকে ট্যালেন্টের অভাব নেই, কিন্তু তারা কোনো সময় স্ট্রেসড, এই কারণেই তারা মনে হচ্ছে আমি কিছু করতে পারছি না। That may be social media, that may be many other aspects, that may be nuclear parents, অনেক কিছু অ্যাসপেক্টের জন্য ওরা কিন্তু খুব কম সময় একটু ডিপ্রেশন হয়ে যাচ্ছে, স্ট্রেসড আউট হয়ে যাচ্ছে। তো সেখানে ইট অল কামস ফ্রম দ্য স্কুল লেভেল। তো স্কুলটা তার সেকেন্ড হোম। তো আজকে টিচাররা সেইভাবে, আমরা সবসময় টিচারদেরকে বলি ইউ শুড বি, মানে বাচ্চাটা কি চাইছে সেটা জানা। আজকে ইম্পোজ করলে আজকে তো কিছু হবে না, মানে আপনার বাড়িতে আপনি জানেন ইম্পোজ করে তাকে বোঝা, অ্যান্ড ডিপ লিসনিংটা খুব ইম্পর্টেন্ট, মানে আমি কতটা তাকে খুব শান্তভাবে শুনতে চাইছি, সেটা একটা বাচ্চার জন্য কিন্তু অনেক কিছু, মানে আজকে শোনার লোকগুলো তাদের কাছে কমে গেছে। অ্যাকচুয়ালি এই সময়টা বাড়ির থেকে বেশি সময় স্কুলেই দিচ্ছে। একদম 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 স্কুলে দিচ্ছে, আর টিচাররা তাদের কাছে অ্যাজ এ গুরু হিসেবে তারা দেখছে। আর টিচাররা, পেরেন্টরা তো থাকলেও সেই সময়টা দিতে পারছে না। আজকে পেরেন্ট বাড়িতে থাকলেও তার চারটে কাজ, কিন্তু আজকে টিচারটা তাদের সাথে থাকা মানে তার পুরোটাই কাজ সে বাচ্চাটার পিছনে ইনভলভ হওয়া, তাকে টাইম দেওয়া, তো আরও ফোকাসড। তো সেই জন্য আজকে করলে মনে হয় স্কুলই সেই জায়গাটা করতে পারবে, অ্যান্ড সেটা একটা বাবা মাদের কাছে একটা অ্যাডেড সাপোর্ট হতে পারে। আপনি ওই টিচার বলতে গিয়ে গুরু শব্দটা ইউজ করলেন, তো এই যে গুরুকুল সিস্টেম থেকে আজকের যে মডার্ন এডুকেশন, এই দুটোর একটা মেলবন্ধন ঘটানোরও বোধহয় দরকার। তো সেইটা কি আদিত্য ইন্টারন্যাশনাল গ্রুপে কোনোভাবে মেলবন্ধন ঘটানোর চেষ্টা চলছে, মানে কীভাবে চলছে? কারণ দেখুন, ওটাই বললাম যে আজকে পড়াশোনাটা তো সব কিছু না, পড়াশোনাটা ইজ সামথিং, বাট তার সাথে যে আজকে বাচ্চাটা শুধু পড়াশোনা করলে তো সব জায়গায় আপনি দেখবেন ফার্স্ট বয় সেকেন্ড বয়রাই সব থেকে ভালো চাকরি পাবে, সব থেকে ভালো একটা ব্যবসা করতে পারবে, বাট সেটা কিন্তু না। আজকে আবার ওইটাই বললাম যে হোলিস্টিক ডেভেলপমেন্ট, মানে আজকে পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য অ্যাসপেক্টগুলো আমাকে জিততে আর হারতে রোজ শেখাচ্ছে। যেরকম আমি যদি একটা খেলাধুলোর এক্সাম্পল বলি, আপনি কালকে জিতলেন, আপনি পরশু দিন হারছেন। পড়াশোনাটা কিন্তু সেটা সবসময় করে না, কারণ আজকে যদি সব বোর্ডসগুলো দেখেন, গভর্নমেন্টকে দেখেন, তারা কিন্তু চাইছে সব বাচ্চারা যাতে পাশ করে যাক। আমরা চাই না কোনো বাচ্চা সেইভাবেই কারিকুলাম বা অনেকটা ইজ হয়ে গেছে। তো আজকে তো বাচ্চারা রোজ প্রত্যেকটা ক্লাসে পাস করে যাচ্ছে, সে বুঝতেও পারছে না আমার ফ্লসগুলো কী। তো অন্যান্য কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কিন্তু তাকে হেল্প করায়
যে আমি হারলে কালকে কিন্তু মনে হবে যে না আই এম নট গুড, আমাকে আরও ভালো হতে হবে। তো সেই জন্যে মনে হয় এডুকেশনের সাথে এইটা যদি একসাথে মিলে একটা বাচ্চাকে দেওয়া যায়, এর থেকে ভালো কিন্তু একটা ওদের যে আউটপুটটা পাবে না, মনে হয় তো প্যারেন্টস উইল বি ভেরি হ্যাপি। একটু আগে আপনি বলছিলেন জাস্ট এই ইন্টারভিউটা শুরু হওয়ার আগে, এই যে ধরুন খেলাটা, মানে কেউ যদি মনে করে ফুটবলটা নিয়েও একটা ফুটবল নিয়ে, যেটা রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে খেলা পড়া আর কি, তো সেই যে খেলা পড়াটাও একটা চালু করেছেন। তো এই যে কনসেপ্টটা নিয়ে আসা, একটা ফ্লেক্সিবিলিটি বলুন বা অন্য কোনোভাবে বলুন, এইটা কীরকম অ্যাকসেপ্টেড হচ্ছে, মানে যে নতুন মানে অ্যাকসেপ্টেড এতটা ভালো হচ্ছে, মানে আমাদের আদিত্য স্কুল অফ স্পোর্টস যেটা আমরা 2016 স্টার্ট করি, যেহেতু উই আর ইনটু এডুকেশন, আমাদের সবসময় ফোকাস ছিল যে আমরা গ্রাসরুট নিয়ে কিছু কাজ করব। আজকে যে আমরা এই পিই প্রোগ্রামগুলো যেগুলো আমরা স্কুলে আনতে পেরেছি, তাতে বাচ্চারা কিন্তু পেরেন্টরা এত হ্যাপি, তার দুটো কারণ আমি বলবো। একটা, সে একটা নতুন কিছু শিখছে, তার জন্য বাচ্চারা খুব এঙ্গেজ। আর তার সাথে আপনি যদি ফিটনেসটা নিয়ে ভাবেন, আজকে বাচ্চাদের কিছু একটা অ্যাক্টিভিটি করা মানে সে কিন্তু ফিট। এবার ফিট মানে সে কিন্তু মেন্টালি ভেরি হ্যাপি। আজকে আপনি যদি দেখেন, ওই আবার বললাম ক্লোজ ডোর অ্যাক্টিভিটি, মোবাইল ফোন আর কম্পিউটার বা এনিথিং আপনাকে কিন্তু একটা জায়গায় খুব স্ট্রেস করে দেয় দেখবেন। কিন্তু আউটডোরে গিয়ে কিছু অ্যাক্টিভিটি করা, তাতে কিন্তু আপনি যদি ফিট থাকেন তার মানে আপনি মেন্টালি হ্যাপি। তো সেটা কিন্তু পেরেন্টরা, এত ভালো ফিডব্যাক আমরা পেয়েছি পেরেন্টদের থেকে যে আপনারা এইগুলো নিয়ে কাজ করছেন, সব স্কুল সেটা করে না। তো আমরা কিন্তু মানে বাচ্চাদের মধ্যে একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি, মানে দ্য মেন্টাল ওয়েলবিং অফ আ কিড, এইগুলো থেকে কিন্তু উই আর গেটিং রেজাল্টস। এই যে K-12 এতদিনের অভিজ্ঞতাটাকে নিয়ে এইবার কি ফার্দার অ্যাডভান্স এডুকেশন পরের লেভেলে যাওয়ার কোনো প্ল্যানিং আছে? অবশ্যই। আমাদের যেরকম বারাসাতে যেটা আমাদের মডেল ক্যাম্পাস, যেখানে আমাদের স্টেডিয়াম আছে, আমাদের হস্টেল আছে, যেখানে আমরা এডু স্পোর্টসটা বাচ্চাদের, আমাদের একাডেমিক অ্যাজ ওয়েল অ্যাজ নন একাডেমিকও আমরা করি। সেখানে যেরকম বললাম ক্লাস 12 একটা বাচ্চা ফুটবল, তার একটা সাবজেক্ট নিয়ে সে বোর্ড এক্সামস দিচ্ছে, তো তার কাছে সেটা কমফর্ট লেভেল। আবার যার কাছে ম্যাথস, ইকোনমিক্স, স্ট্যাটস, অ্যাকাউন্টস কমফর্ট, সে সেটা নিয়ে করছে। তো আমরা সবকটা অ্যাপ্রোচই ওপেন রেখেছি। অ্যান্ড এরপরে আমাদের নেক্সট স্পোর্টস কলেজ, স্পোর্টস ইউনিভার্সিটি অ্যান্ড আদার অনেক কোর্সেস নিয়ে আমরা ভাবছি, খুব শিগগিরই দেখতে পাবেন আর কি। মানে খেলাটা সামহাও একটা বড় জায়গা নিতে চলেছে, সেটা বড় জায়গা নিতে চলেছে, যেটা বললাম মেন্টাল ওয়েলবিংয়ের ক্ষেত্রে তো নিশ্চয়ই একটা কারণ ফিটনেস, আর একটা কারণ আপনাকে জিততে আর হারতে রোজ শেখাচ্ছে। এমনিও তো বলে যে শরীরের মাধ্যম খলু ধর্ম সাধন, প্রথম ওইটাই সাধনা আর কি। একদম একদম। তার সঙ্গে মেনশনে কর্পোরেশনে তো আছেই। রাইট। খেলা ছাড়াও আপনি যেটা মেনশন করছিলেন যে হসপিটালিটি, মানে ব্রডলি হসপিটালিটি, মূলত রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া, এই যে এইটাতে এখন মানে কতগুলো আপনি ক্যাফে, কতগুলো বেকারি? বা আমাদের এখন টোটাল উই হ্যাভ গট 5 ক্যাফেস। তো ক্যাফেতে আমাদের 3টে মডেল, একটা রুফটপ ক্যাফে, গ্রাউন্ড ক্যাফে আছে, গার্ডেন ক্যাফে আছে। তো বহু নিয়ে হ্যাঁ ক্যাফেস, উই হ্যাভ গট 5 ক্যাফেস রাইট নাও। আর তার সাথে নুডল আমাদের যেটা চাইনিজ ব্র্যান্ড, উই হ্যাভ গট আ কাপল অফ রেস্টুরেন্ট। বাবু মশাই যেটা আমাদের আগে দিল্লিতে আগে ছিল, তো সেটা কলকাতায় নিয়ে এসেছি, আমাদের গড়িয়াতে আছে। দেন উই আর রিসেন্টলি ওপেনিং ওয়ান ইন সল্টলেকে আমরা করছি আর কি। অ্যান্ড তাছাড়া লিটল বেবি যেটা বলবো, জাস্ট 3-year-old ক্রিমস। In a very short time, we are the fastest growing bakery chain in India. We have crossed 125 outlets. তো এটা নিয়ে আমরা by March 26 we want to close at a 160 store, তারপরে প্যান ইন্ডিয়া। অ্যান্ড দেন ক্রিমসটাকে নিয়ে the next focus is by 27-28 will get into the IPO. তো এটা আর কি হসপিটালিটি নিয়ে আর কি। এইগুলো মূলত মানে এক্সপেনশনটা হচ্ছে থ্রু ফ্র্যাঞ্চাইজি রুট না কোম্পানি? We have both model, কোম্পানি ওন্ড আছে, ফ্র্যাঞ্চাইজি ওন্ড আছে। সো মেনলি ফ্র্যাঞ্চাইজি ওন মডেল। তো সেটা থেকে আমরা এখন নেক্সট ইয়ার আমরা ইস্টার্ন রিজন, আমরা উড়িষ্যা যাচ্ছি আর কি। আমরা এই বছর উই আর স্টার্টিং ফ্যাক্টরি ইন শিলিগুড়ি। তো প্যান ইন্ডিয়া হবে কবে নাগাদ? এনি টাইম ফ্রেম? নেক্সট ইয়ার আমরা উড়িষ্যা যাচ্ছি। প্যান ইন্ডিয়া বলতে আগে উইল স্টার্ট ফ্রম দ্য ইস্টার্ন রিজন। উড়িষ্যা ইজ আর নেক্সট ফোকাস। উড়িষ্যার পরে আমরা গুয়াহাটি নিয়ে কাজ করব, অ্যান্ড তারপরে তো দিল্লি, মুম্বাই। সো মোটামুটি নেক্সট 2-3 বছরে ক্রিমস উইল বিকাম আ ন্যাশনাল ব্র্যান্ড, যেটা বাঙালিরা উইল ফিল প্রাউড অ্যাবাউট। মানে বাইরে বসে একটা বাঙালি ব্র্যান্ড খাওয়া, তার একটা গৌরব আছে নিশ্চয়ই। তো ক্রিমসের মতো অন্য রেস্টুরেন্ট ব্র্যান্ডগুলো কি বাইরে নিয়ে যাওয়ার প্ল্যান আছে? নিয়ে যাওয়া, আমরা বাবু মশাই নিয়ে একটা আবার ভাবছি যে দিল্লিতে, ব্যাঙ্গালোরে আমরা সেটা করব। সো ইটস আ মডার্ন ইন্ডিয়ান বিস্ট্রো, মানে বাঙালি খাবারগুলোকেই আমরা একটু রিইনকার্নেট করেছি আর কি।
আর চাইনিজ যেটা নুডল বললাম, দেবাদিত্য দা আমার খুব ভালো দাদা বন্ধু, এত ভালো চাউমিন নিয়ে কাজ করেছে, উই ফিল সো প্রাউড অ্যাবাউট। তো ওনাকে দেখে নিশ্চয়ই আর একটা চাইনিজ চেন নিয়ে যদি ভালো কিছু করা যায়, অনেক বাঙালিরা যদি ভালো কিছু করে সেটাতেই তো আনন্দ। তো এই বাঙালি কুইজিন যেটা বাবু মশাই, বাঙালি কুইজিনও কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড খুব পপুলার। আপনি নিজেও বাইরে থেকেছেন, পড়াশোনা করেছেন। তো এই বেঙ্গলি কুইজিনকে কোনোভাবে উইথ এ লিটল বিট অফ ইনোভেশন আর একটু টুইকিং, এটাকেও নট অনলি আউটসাইড বেঙ্গল বাট আউটসাইড ইন্ডিয়াও নিয়ে যাওয়ার কোনো প্ল্যান? হ্যাঁ, একদম। মানে যেরকম আমাদের এই বাবু মশাই, আপনি যখন বললেন একদিন আপনাকে নিয়ে খাওয়াবো, সো আমাদের কিছু আইটেম যেরকম 5 ফোড়ন রেশমি কাবাব, তো এই যে বাঙালি টেন্সটার সাথে যে মডার্নাইজেশন, সেইগুলো কিন্তু আজকের দিনে মানে কারণ বাঙালি প্যালেটটা এত ভালো, আপনি দেখবেন মানে ইন্ডিয়াতেই বলুন বা ইন্ডিয়ার বাইরে সবাই এসে কিন্তু কলকাতা একবার ঘুরে যেতে চায় টু এনজয় দ্য ফুড অফ কলকাতা। সো উই হ্যাভ আ ভেরি গুড প্যালেট, যেটা ইজ ভেরি মানে গ্লোবালি ড্রিভেন। কিন্তু এবার সেটাকে যেখানে যেখানে আপনি প্লেসড হচ্ছেন তাদের টেস্ট বাডের সাথে যদি একটু সেটাকে সাজানো যায়, কারণ আপনার বেসটা কিন্তু ওইটুকুনি কাস্টমাইজেশনটা করতে হবে। হ্যাঁ, যেটা দেবাদিত্যরাও বোধহয় প্ল্যান করছে দাদারও প্ল্যান আছে। তো এই একদিকে যেমন খাওয়া দাওয়াটা নিয়ে যাচ্ছে, যেমন ধরুন স্কুল, যদি আজকে একটা বাইরের স্কুল, বাইরের ইউনিভার্সিটি কলেজ এখানে আসতে পারে, ওয়াই নট আমাদের একটা ব্র্যান্ড যেটা বাইরে যাবে, স্কুল করবে, তারা এই যে শিক্ষার ক্ষেত্রটাকেও, আমি যদি বাজার শব্দটা ইউজ করি লুজলি, বাইরের বাজারটাকে দখল করবে, এটাও কি সম্ভব? একদম সম্ভব। কারণ আপনি যদি সবকটা স্টেট বোর্ড দেখেন, সিবিএসসি দেখেন, আইসিএসসি দেখেন, আমাদের কারিকুলামটা ইজ ভেরি স্ট্রং, কারিকুলামটা ভেরি স্ট্রং। এবার তার সাথে কারিকুলামটা আস্তে আস্তে এঙ্গেজমেন্ট ড্রিভেনও হচ্ছে। মানে আগে আমরা ভাবতাম যে কারিকুলামটা শুধুমাত্র থিওরি, বাচ্চাটা এত কিছু শিখছে কিন্তু এন্ড অফ দ্য ডে শিখছেটা কি। কিন্তু আজকে এই যে এনএপি এইগুলো আসাতে থিংস হ্যাভ চেঞ্জড আ লট। আর আমি বাইরের এত স্কুলগুলোয় যাই, যখন আমি আমাদের বোর্ডের ব্যাপারে তাদের সাথে আলোচনা করি, ডিসকাস করি, দে আর ভেরি ফন্ড অ্যান্ড প্রাউড অফ দ্য কাইন্ড অফ এডুকেশন যেটা আমরা প্রোভাইড করি। কারণ আজকে বাইরের দেশে আপনি দেখবেন ওরা কিন্তু এখন ওয়েস্টার্ন কালচারটা এখন কিন্তু এই আমাদের এখানকার কালচারটা অ্যাডপ্ট করতে চাইছে। ইটস ভেরি গুড টু বি কনজারভেটিভ। আমি বলছি না, মডার্নাইজেশনের যুগে কনজারভেটিভ হওয়াটাও খুব দরকার। দেন ইউ ক্রিয়েট দ্য রাইট ব্যালেন্স। মানে আমি শুধু মডার্ন থিঙ্কিং তারপরে থিংস গো আউট অফ হ্যান্ডস, সেটাও ঠিক না। মানে ইউথদের কাছে দের হ্যাজ টু বি সাম কন্ট্রোল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাদেরকে সেই জায়গাটা দেওয়ার জন্য, ফ্লারিশ করার জন্য আমাদের তো আদার সাইডটা নিয়ে ভাবতে হবে। সো আমার মনে হয় ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ক্রিয়েটস দ্য রাইট ব্যালেন্স, অ্যান্ড সেটা কিন্তু বাইরে সবাই চাইছে এটা আরও আসুক। তো আমরাও খুব সুন আর কি বাইরে আউট অফ ইন্ডিয়া কিছু স্কুলস অলরেডি ভাবছি। একদম নিজেরাই গিয়ে করা না, ওখানে আর কোনো লোকাল স্কুল? দেখুন, স্কুল এডুকেশন ইজ সামথিং, ইটস নট আপনি একটা প্রজেক্ট ডেভেলপ করলেন 3-4 বছর 5 বছর বাদে সে প্রজেক্টটা শেষ হয়ে যাচ্ছে, আপনি ওখান থেকে ফ্রি হয়ে গেলেন, সবাই ফ্রি হয়ে। এডুকেশন ইজ সামথিং উইচ ইজ ফর এভার। তো ইউ টু চুজ দ্য রাইট পার্টনার হু হ্যাভ দ্য সেম লাইক মাইন্ডেডনেস দ্যাট ইউ হ্যাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথম প্রেফারেন্স তো আমরা নিজেরাই করব, বাট ইন দ্য মানে লং রান ইফ উই ক্যান গেট সামওয়ান আ লোকাল পার্টনার হু হ্যাজ দ্য সেম ভিশন, তাহলে নিশ্চয়ই আমরা একসাথে করার কথা ভাবতে পারি। এই সবগুলো শুনে যেটা মনে হচ্ছে, ধরুন একদম কুইন্টিসেন্সিয়ালি বাঙালি, আমি তোমায় বলছি, হ্যাঁ আমি বাঙালি একজন যুবক, সে তার স্কুলকে সম্প্রসারণ করছে, রেস্টুরেন্টকে সম্প্রসারণ করছে। এই যে বড় করে ভাবা, আগে কিন্তু বাঙালিরা অনেকে, যদিও অনেক আগে যেটা ছিল যে বাঙালিরাই ভেবেছে বড় জিনিস, এখান থেকেই শুরু হয়েছে। তারপর একটা সময় গেল, কোনো না কোনো কারণে সে অনেক বিতর্কিত প্রসঙ্গ আছে, কিন্তু এটা লাল পিরিয়ড এলো। সো তোমার মনে হয় কোনোভাবে, আপনার মনে হয় যে টাইম হ্যাজ কাম যেখানে বাঙালি আবার বড় করে ভাবতে শুরু করেছে, যে বড় করে ভাবাটা বোধহয় নেক্সট স্টেপ নেওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি? দেখুন, আমি একটা জিনিস মনে করি, স্বপ্ন দেখতে তো খরচা লাগে না, স্বপ্ন দেখা ইজ ফ্রি। সো যতটা আপনি স্বপ্ন দেখতে পারবেন তার মধ্যে 10% আপনি অ্যাচিভ করতে পারবেন। সো দেখাটাকে যদি সীমিত করে দিয়ে অ্যাচিভ করাটাও সীমিত হয়ে যাচ্ছে আমার কাছে। তো সো ফর বাঙালি কেন, ইন জেনারেল আর কি, ফর দ্য ইউথ, মানে ইউ হ্যাভ টু ড্রিম অ্যাজ বিগ অ্যাজ ইউ ক্যান। মানে ইউ ক্যান থিঙ্ক অফ এনিথিং, যেটা হয়তো লোকের কাছে খুব বোকা বোকা শুনতে লাগবে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ওখান থেকে কীভাবে নিজেকে প্রসেস ড্রিভেন হয়ে স্ট্রাকচারে ফেলে তুমি ওইটুকুনি অ্যাচিভ করতে পারবে ইজ হোয়াট উই ওয়ান্ট টু অ্যাচিভ। তো ভাবতে তো আমাদের হবেই, মানে স্বপ্ন দেখাটাই কার্পণ্য করা চলবে না। হ্যাঁ 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 হ্যাঁ।
কারণ আজকে এআই যে আপনাকে ভাবিয়ে দিচ্ছে, তার পরেরটা আপনি না ভাবতে পারলে এআই তো আপনাকে ওভারটেক করবে, সেটা তো হতে পারে না। হিউম্যান বিং ক্যানট বি ওভারটেকেন বাই এনি আউটসাইড। ওইটা হবে গ্রেটেস্ট আইরনি, কারণ হিউম্যান বিং যাকে তৈরি করেছে সেটাকে ছাপিয়ে চলে যাচ্ছে। রাইট রাইট। তো এইটা নেক্সট যে প্রশ্নটা আছে, অনেক সময় বলা হয় যে বহু স্টার্ট আপ, যেহেতু আপনি বললেন যে আপনি স্টার্ট আপ মেন্টরিংও করেন, বহু স্টার্ট আপদের সঙ্গে কাজ করেন, আমিও জানি করেন, তো সেই ক্ষেত্রে যে দেখা যায় অনেকে ওই অনেক বেশি টাকার পেছনে ছুটতে গিয়ে হয়তো অনেক সময় নষ্ট করে ফেলে, এনার্জি নষ্ট করে ফেলে। আবার কেউ বলে আলটিমেটলি তো ওটাই, টাকা না থাকলে আমি তো এগোতেই পারছি না। রাইট। তো এই দুটোকে ব্যালেন্সটা কীভাবে করা যেতে পারে নতুন উদ্যোক্তাদের জন্য, কি বলবো? দেখুন, এই যে সব কিছুর পিছনে টাকাটা, আমি সবার আগে মেন্টরশিপে আমি এটাই বলি, তুমি ভুলে যাও ইউ হ্যাভ এনি বাজেট, তুমি ভুলে যাও তোমার কাছে কোনো ক্যাপিটাল আছে, সেখান থেকে আগে ভাবাটা শুরু করো। যদি প্রথমেই ভাবো আমার কাছে এত কিছু আছে, তার মানে আবার তুমি তোমার ভাবনাটাকে সীমিত করছো। আজকে আমি এক্সাম্পলগুলোই দিই, যে আজকে ধরুন এই আইআইটিয়ানসরা যারা 2-3জন মিলে একটা অ্যাসেট লাইট মডেলে একটা কত বড় ব্যবসা দাঁড় করিয়ে দিচ্ছে। তো আজকের দিনের এই স্টার্টআপসদেরকে যেটা আমি স্পেসিফিক কথা বলবো, প্রথমেই না তাদের সাথে যখনই আলোচনা করি, তারা প্রথমেই বলে এক্সিটটা কীভাবে হবে। তো আমি ওদের এটাই বুঝাই যে দেখো, এক্সিট ক্যানট বি ইয়ার ফার্স্ট থট। তুমি আজকে যখন একটা ব্যবসা করছো, তোমাকে এটা ভাবতে হবে সারা জীবন এই ব্যবসাটা উইথ মি অর উইদাউট মি, মানে এক্সিট তোমার হতে পারে, ব্যবসাটার এক্সিট কোনো দিন হতে পারে না। তুমি যদি আজকেই ভাবো আমি একটা ব্যবসা করেই কালকে বিক্রি করে দেবো, তাহলে ইউ আর ডুইং ইনজাস্টিস সামওয়্যার। বিক্রি তো নিশ্চয়ই করবে, বিক্রি করলে তো ব্যবসাটা এক্সিস্ট করবে, তুমি হয়তো সেই ব্যবসাটা না এক্সিস্ট করতে পারো, তুমি ব্যাটনটা হয়তো অন্য কাউকে দিয়ে দেবে। সো থটটা ওইভাবে রাখো। আর যখন অনেক কিছু নিয়ে আমরা ভাবি, তো মানে আমার সেটা বললাম, মানে এত ট্যালেন্টেড আজকের ইউথরা এত কিছু ভাবে আর এত কিছু রিসোর্সেস, দে আর ভেরি কনফিউজড। সবসময় কিছু না কিছু ইনফরমেশন ড্রিভেন তারা হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদেরকে মানে দে আর ভেরি কনফিউজড আমার মনে। তো সেই জায়গাটায় ফোকাস করাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমি বারবার বলি, দেয়ার ইজ নো শর্টকাট টু হার্ড ওয়ার্ক। মানে তোমাকে ডিটারমাইন্ড হয়ে কাজ করতে হবে অ্যান্ড লেগে থাকতে হবে। আর কনফিউশনে আমাদের কি হয়, ডিসিশন মেকিং করতে অসুবিধা হয়। তো আমি সবসময় বলি টেক আ ডিসিশন, সেটা হয়তো ভুল হতে পারে, ঠিক হতে পারে। যদি ভুল হয় আর একটা ঠিক ডিসিশন নেওয়ার চেষ্টা করবো, বাট কিপ অন টেকিং ডিসিশনস। সেটা ভাবতে 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 আমি সময় কাটিয়ে দিলাম, সেটা হলে হবে না। কনফিউজড হয়ে লাভ নেই, ডিসিশন নাও। ভুল হলে তো তখন আমরা মেন্টারে আছি, ওটাকে কীভাবে ঠিক করবো। এইটা থেকে মানে না বলে পাচ্ছি না যে কোনো এন্টারপ্রেনার বা এন্টারপ্রেনার ওয়ানাবি, তাদের জন্যে এই সাকসেসটা শুড বি ডিটারমিন্ড অর অ্যাসেসড প্যারাডক্সিক্যালি বাই দ্য নাম্বার অফ ফেলিয়ার্স দে হ্যাভ। অ্যাবসলিউটলি। ইউ আর সি, কারণ এইটা একটা রিফ্লেক্ট করে যে তোমার মধ্যে গ্রিটটা কতখানি, ডিটারমিনেশনটা, এবং ওই নেভার সে ডাই স্পিরিটটা কতখানি, যে বারবার হ্যাঁ একটু ফিয়ারলেস তো একটু ফিয়ারলেস। কিন্তু ওই পারসেপশনটা কোথাও যেন মিসিং, মানে দুদিক থেকেই। যে বারবার ফেল করছে সে ভাবছে বারবার ফেল করছি কি আর করবো, আর সে এবার চাকরিতেই চলে যায়। আবার বাইরের লোকেরা যাকে দেখছে, এই তো 4বার চেষ্টা করে পারেনি, আর কি পারবে। তো এই মানসিকতাটা সামগ্রিক কীভাবে পরিবর্তন করা যেতে পারে? হ্যাঁ দেখুন, সেই মানসিকতাটা পরিবর্তন করার কারণ হচ্ছে, আপনি আরও নিজেরা কেস স্টাডিজ যদি, মানে সেই বাচ্চাটাই হয়তো রোজ কেএফসি খায়, সো সে একটু কেএফসি নিয়ে পড়ুক না, হোয়াট দ্যাট গাই হ্যাজ ডান অ্যাট হোয়াট এজ হি কুড মেক কেএফসি। সো শুধু কেএফসি না, এরকম প্রচুর এক্সাম্পল আছে। মানে সাকসেসফুল স্টোরিজের পিছনে কিন্তু ফেলিয়ার্সগুলোই বেশি আছে, তবে ওরা সাকসেসফুল হতে পেরেছে। তো এই পেশেন্স লেভেলটা আমাদের তো একটু হোল্ড করতেই হবে। সেই মানে রিস্ক টেকিং অ্যাবিলিটিটার সাথেও ক্যালকুলেটিভ রিস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ওই জন্যই আগে স্টার্টআপদেরকে এটাই বলি, কি হয় ইন জেনারেল স্টার্টআপ যদি শেলফ লাইফ আজকের দিনে আপনি দেখেন, আমি একটা ডেটা পড়ছিলাম, ম্যাক্সিমাম 2 years, তারপরে স্টার্টআপগুলো ফেল করে যাচ্ছে। কেন? প্রথমেই ওরা হেভিলি ইনটু ইনভেস্টমেন্টে চলে যাচ্ছে। তো আমি ওই জন্যই বলেছি যে ভেন ইউ সেট ডাউন অন আ বোর্ড, মানে তুমি ভাবো আগে আমার কাছে টাকা নেই, হাউ ডু ইউ প্ল্যান, হাউ ডু ইউ গো অ্যাবাউট ইট। তারপরে আস্তে আস্তে, কারণ প্রথমে তাহলে তুমি 2 বছরে টাকাটা খরচা করবে না, তুমি ভাবো আমি 10 বছরে টাকাটা কীভাবে খরচা করবো। ততদিনে তোমার বাচ্চাটার কিন্তু 10 বছর বয়স হয়ে গেলে ও জানে কীভাবে নিজেকে আরও নেক্সট প্রিপারেশন, রাইট 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 রাইট। So that leads to this next question, যে এই যে আপনার স্কুল আছে, আবার আপনি এন্টারপ্রেনারশিপকে প্রমোট করেন, ইনকিউবেট করেন, মেন্টরশিপ করেন, কোনো না কোনোভাবে এই যে স্কুল গোয়িং এজটা, এইখান থেকেও এন্টারপ্রেনারশিপটাকে গ্রো করানো, প্রমোট করানো, এর কোনো প্ল্যানিং আছে? হ্যাঁ, মানে এটা প্ল্যানিং আছে বলতে, হোয়াট আই হ্যাভ থট, যে আমি বাইরের এত লোকজনকে মেন্টারিং করি, চাই, কথা বলি,
ওয়াই নট আই ডু উইথ মাই ওন স্টুডেন্টস আর কি, মানে দে আর লাইক মাই ফ্যামিলি। অ্যান্ড আর একটা ইনফরমেশন আপনাকে দিয়ে, আই হ্যাভ পাসড আউট ফ্রম মাই ওন স্কুল। আমিও আদিত্য একাডেমিতে পড়াশোনা করেছি, কারণ আমার মানে বাবার সবসময় এটা ধারণা ছিল যে আমার বাচ্চাকে যদি আমার স্কুলে না পড়াই, তাহলে আমি একটা বাইরের বাচ্চাকে কী করে বলবো যে তুই আমার স্কুলে পড়। সো ইট ইজ আ ভেরি গুড থট। সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেই হতে পারে নিজের জায়গা থেকে, নিজের জায়গা থেকে। তো সেই ক্ষেত্রে আর কি আমি সেটাই মানে আই হ্যাভ স্টার্টেড থিঙ্কিং যে আই উইল নাও গো টু স্কুলস, মানে আমাদের স্কুলে মেবি ক্লাস 8 অনওয়ার্ডস বাচ্চাদেরকে যদি একটু মেন্টারিং করতে পারি, মানে কোনো বিজনেস মেন্টারিং না, মানে প্রথম তো 6 মাস আমাকে শুধু তাদের মোটিভেশনের জায়গাটাকে ক্রিয়েট করতে হবে। কারণ নতুন কিছু তাদের কাছে আনলে অবভিয়াসলি মোটিভেশন ফ্যাক্টরটা কম থাকে। টিচাররা বলবে হয়তো ক্লাস মিস হয়ে যাচ্ছে, পেরেন্টরা বলবে হয়তো স্কুলে তো পড়াশোনার জন্য দিয়েছি, এইগুলো কী শেখানো হচ্ছে। সো বাট ইট উইল টেক সাম টাইম, বাট আমার মনে হয় এটা বাচ্চাদের মধ্যে খুব দরকার। কারণ লিডারশিপ কোয়ালিটিটা প্রথম থেকে না আসলে এটা পরবর্তীকালে গিয়ে কিন্তু খুব অসুবিধাই হয়। এটা কি মনে করেন যে এন্টারপ্রেনারশিপটা শুধু একটা ব্যবসা না, এটা হচ্ছে মেন্টালিটি, সাইকি, মানে এন্টারপ্রাইজিং হতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। ইভেন পড়াশোনার ক্ষেত্রেও যদি কেউ এন্টারপ্রাইজিং হয়, সেটা আখেরে লাভই হয় আর কি। একদম, মানে আপনি যেটাই করুন, ব্যবসা না বা আপনি যদি চাকরিও করেন, কোনো একটা ভালো জায়গায় চাকরি করছেন, বড় জায়গায় নিজেকে ভাবছেন, আপনাকে সেখানেও 10টা লোককে চালাতে হবে। আমি যদি আজকে এতগুলো, ফর এক্সাম্পল আমি যদি 2000 লোককে চালাই, আমার ডাউন দ্য লেভেল যে চাকরি করছে সে নয় 200 লোককে চালায়, তো এন্ড অফ দ্য ডে ম্যানেজমেন্টটা আসবে লিডারশিপ থেকে। তো আজকে ছোট থেকে তাদের মধ্যে যদি লিডারশিপ অ্যাট্রিবিউটসগুলো ক্রিয়েট করা যায়, মানে লিডার মানে ইটস নট ওই আগেকার দিনে হিটলারগিরি, সো ইট হ্যাজ টু বি দ্য ব্যালেন্স অফ বোথ। তো সেটা এখন থেকে তৈরি করতে পারলে ওরা খুব মানে ম্যাচ রেডি হয়ে যাবে আর কি, যেটা আমরা বলি। একটা যেমন মানে যেহেতু আপনি এটার সঙ্গে আছেন, স্টার্ট আপ মেন্টারিং, স্টার্ট আপকে প্রমোট করা, ইকোসিস্টেমটাকে, এইটা যেমন একটা খুব ইম্পর্টেন্ট দিক, তেমনি স্টার্ট আপদের ক্ষেত্রে একটা খুব একেবারে মানে গ্রাউন্ড রিয়ালিটি বা স্টার্ন রিয়ালিটি বলতে পারেন, যেটা হয় যে রাইট ফিট যারা স্টার্ট আপে কাজ করবে, তাদের যে লোক জোগাড়, এটাও কিন্তু একটা মেজর প্রবলেম। অনেক স্টার্ট আপই বলে ঠিক, কারণ স্টার্ট আপকে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে চলতে যায়। তো এই যে এমপ্লয়ার যে গ্রুপটা ফর স্টার্ট আপ, তাদেরকে তৈরি করাটাও কি ইকুয়ালি ইম্পর্টেন্ট নয়, বা তাদের তৈরি কিভাবে করা যায়? যে মানে ওই জন্যেই মানে প্রথম ধরুন আপনি একটা কিছু আইডিয়েট করলেন, তার সাথে আপনার টিমে 2 জন 3 জন 5 জন যা হোক, ওই টিমটা খুব ইম্পর্টেন্ট। ওই প্রথমে যে আমরা ওই যেই বীজটা দিই আর কি, ওটা যতটা ইম্পর্টেন্ট, আপনার ওই শুরুটা কিন্তু আপনার অনেকটা শেষটাকে বলে দেবে। তো ইনিশিয়ালি হয়তো আপনি 1 মাস 2 মাস 6 মাস হয়তো রাইট টিমটা পাচ্ছেন না, কিন্তু প্রথম থেকে ওই হান্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আমি স্টার্ট আপদের সেটা বলি যে বিফোর ইউ স্টার্ট স্পেন্ডিং, ট্রাই টু হ্যাভ দ্য রাইট পিপল উইথ ইউ। এবার রাইট পিপলটা সবাই আজকের দিনে কেউই রাইট পিপল পায় না, সবার কাছে একটাই কমপ্লেন, হাউ ডু আই গেট দ্য রাইট পিপল? So you right people for the right job. For the right job. So there is nothing right or no right job. আপনার কাছে যেটা রাইট, আপনার কাছে সেটা হয়তো রং। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য রাইট টিম, যার মেন্টালিটি, যার মাইন্ডসেটের সাথে তোমারটা ম্যাচ করছে। সো দ্যাট সেই মানুষটা হয়তো মেবি নট দ্যাট গুড, বাট ম্যাচিং উইথ ইউ। সো দুজনে ম্যাচ করলে ইউ হ্যাভ আ গুড ম্যাচ মেকিং। সো এরকম তো ওই জায়গাটা আমি স্টার্ট আপদের সবসময় বলি যে ডোন্ট ট্রাই টু ফাইন্ড দ্য পারফেক্ট পারসন, try to find the right person who matches with you. তাহলেই when you build a team, কারণ তুমি একা সব কিছু করতে পারবে না, একসাথে 4-5 জন মিলে করলে দেখবে এক্সপোনেনশিয়াল গ্রোথের জায়গাটা দেখতে পারবে। তো সেই জায়গাগুলো বলি করে হচ্ছে, বাট থিংস আর চেঞ্জিং, এটা তো বলতেই পারি। এই থিংস আর চেঞ্জিং অ্যান্ড চেঞ্জিং ফর দ্য বেটার, এইটা একটা খুবই ইতিবাচক ইয়ে। আজকে মানে কথা বলতে, ইট হ্যাজ বিন রিয়েলি ফ্যাসিনেটিং অ্যান্ড ওয়ান্ডারফুল টকিং টু ইউ। আজকের জন্য লেটস কনক্লুড অন দ্যাট স্পিরিটেড নোট যে অ্যাকচুয়ালি থিংস আর লুকিং আপ ফর দ্য বেটার। আশা করবো নেক্সট টাইম যখন আবার আপনার সঙ্গে বলবো, তখন আপনার দিক থেকেও অনেক কিছু বলার থাকবে, এবং বাই দেন মেবি ক্রিমস অর বাবু মশাই অর ইভেন আদিত্য ইন্টারন্যাশনাল উইল বি আ ব্র্যান্ড বিয়ন্ড বেঙ্গল। মানে আমার শুধু বলার থাকবে না, মানে আপনার আমাকে বলা উচিত তুমি অনেক কিছু করে আসো। So after 6 months maybe I be a better person. Better person. Yes, sir. Let's hope for the best. ওই জায়গাতে আমরা পৌঁছি। Thank you. It's really wonderful and fascinating talking to you. এবং সত্যিই যে এত কিছু হচ্ছে, মানে সবসময় আমরা যেটা গুটিয়ে থাকি যে কিছু হচ্ছে না, এইখানে যত এই সাকসেস স্টোরি, যত পজিটিভ স্টোরিকে অ্যাকচুয়ালি পৌঁছে দেওয়া যাবে লোকের কাছে, তত কিন্তু 10টা লোক সেটা শুনে আরও এগিয়ে আসবে যে
এই তো ভালো কাজ হচ্ছে, তাহলে ওয়াই নট মি। কেন কেন না, একদমই তাই। তো ওই আশাটা ইন্সপায়ার করাটা খুব ইন্সপায়ার করার ইম্পর্টেন্ট, আর কি। পজিটিভ থিঙ্কিং। আর অ্যাজ দ্য নেম সাজেস্ট, আদিত্য তো সূর্য, এটা তো একদম, একটা আমরা একদম। ধরেই নেবো এটা উদিত সূর্যের দেশ হবে আর কি, সূর্য উঠবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। Thank you so much. থ্যাংক ইউ Thanks, সো মাচ, থ্যাংক ইউ। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।